আপনারা দেখছেন 90 টিভি। ধন্যবাদ আপনাকে। আমার সহ আলোচক এবং দর্শক যারা দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা। আমাদের জুলাই পদযাত্রা তো জুলাই 30 দিনের জন্য ঘোষণা করা হয়েছিল পুরো 64টি জেলার। তো মোটামুটি আজকে আমরা পুরো শিডিউল অনুযায়ী মাঝখানে 5টা জেলা বাদ গেছে, কিন্তু মোটামুটি পুরো পদযাত্রা সফলতার সাথে আজকে শেষ করে ঢাকায় ঢুকবে বহর। তো আমরা যে যে জেলায় গিয়েছি এবং যেখানে যেখানে পথসভা করেছি, পদযাত্রা করেছি, আমরা কিন্তু প্রত্যেকটা জেলায় স্বতঃস্ফূর্তভাবে মানুষের উপস্থিতি দেখেছি। টু বি ভেরি অনেস্ট, যে আমাদের প্রত্যাশার থেকেও বেশি মানুষের উৎসাহ ছিল, উদ্দীপনা ছিল। সেটা অবশ্যই এনসিপি এবং গণ অভ্যুত্থানে নেতৃত্বদানকারী ছাত্র নেতাদের উদ্যোগে যে দল, সেটার প্রতি যতটা ছিল, আমার মনে হয় যে একটা নতুন রাজনৈতিক দল এবং একটা অনেক দিন পর রাজনীতির ময়দানে একটা এই গণ অভ্যুত্থানের পরে একটা তরুণদের নিয়ে একটা গঠিত রাজনৈতিক দলের প্রতি সবারই আগ্রহ থাকে। আমরা কি কথা বলছি তাদেরকে, নতুন রাজনৈতিক বন্দোবস্তের ব্যাপারে কিভাবে কথা বলছি এবং আমাদেরকে দেখতে, আমাদের সাথে কথা বলতে। সো প্রত্যেকটা জেলায় পুরো দেশে খুবই পজিটিভ রেসপন্স ছিল এবং যেটা খুব স্পন্টেনিয়াস ছিল এবং আমাদের প্রত্যাশার থেকেও বেশি ছিল। নিশ্চয়ই। আমি যদি ভুল না করি, যে আপনারা বলছিলেন নতুন রাজনৈতিক দল হিসেবে যে ক্ষমতার ভারসাম্য, জবাবদিহিতা, বিকেন্দ্রীকরণ, এনসিপির এগুলো তো মূল 3টি খুঁটি বা লক্ষ্য। এখনকার বাস্তবতায়, আমি যদি সাম্প্রতিক কয়েক সপ্তাহের বাস্তবতায় দেখে আমি যে প্রশ্নটি করতে চাই, সারা দেশের মানুষ বলছে এই নতুন রাজনৈতিক দলের যারা নেতৃত্বে রয়েছেন তারা কি তাদের দলের সুশাসন কিংবা এই চাঁদাবাজির এই ব্যাপারগুলো, এগুলোকে নিয়ে জবাবদিহিতার মুখোমুখি হতে হচ্ছে না আপনাদের জনগণের সামনে? অবশ্যই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই প্ল্যাটফর্মটা একটা ঐতিহাসিক প্ল্যাটফর্ম এবং এই প্ল্যাটফর্মের অধীনেই সাধারণ মানুষ এবং অন্যান্য রাজনৈতিক দল এসে গণ অভ্যুত্থানে অংশ নিয়েছিল এবং গণ অভ্যুত্থান সফল করেছিল। সো এরকম একটা ব্যানারের প্রতি বা এরকম একটা ঐতিহাসিক প্ল্যাটফর্মের প্রতি শুধু এনসিপির দায়বদ্ধতা, মানে এটার সাথে পুরো দেশের আবেগ জড়িত। এবং গত কয়েক মাসের বা গত 1 বছরের মধ্যে যদি আমাদেরকে সবচেয়ে দুঃখজনক ঘটনা বলতে পারেন, তাহলে হচ্ছে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে সংশ্লিষ্ট কয়েকজনের এই চাঁদাবাজের এই সংশ্লিষ্টতার খবরটা। এটা দুঃখজনক এই কারণে আমরা নিজেরা এটা নিয়ে এতটাই ব্যথিত। আমরা এটা বলছিলাম, আপনি দেখেন যারা এই গণ অভ্যুত্থানের পরে এই নতুন একটা শুদ্ধ রাজনীতি করার উদ্দেশ্যে বাংলাদেশের বিদ্যমান রাজনৈতিক সংস্কৃতিটাকে পরিবর্তনের উদ্দেশ্যে বা গণতান্ত্রিক একটা রূপান্তরের উদ্দেশ্যে নতুনভাবে যারা এই রাজনীতিতে যুক্ত হয়েছে, তাদের অন্যতম চ্যালেঞ্জ হচ্ছে জনগণের আস্থা অর্জন করা। কারণ আমাদের সংস্কৃতিটাই এমন যে মানুষ ধরেই নেয় যে রাজনীতি করতে যায় হচ্ছে অনিয়ম দুর্নীতি করে টাকা কমানোর জন্য, অনিয়ম লুটপাট করে জনগণের টাকাকে কিভাবে বিদেশে 2-1টা বাড়ি করবে, রাজনীতিবিদদের উদ্দেশ্যই হচ্ছে এটা, মানে মানুষের ধারণাই এটা। সো এরকম একটা নেতিবাচক ধারণার উপর দাঁড়িয়ে আপনি যখন রাজনীতি করতে আসবেন এবং তখন এরকম একটা ঐতিহাসিক প্ল্যাটফর্মের কারোর সঙ্গে যখন মানুষ চাঁদাবাজের মতো ঘৃণিত একটা জিনিসের সম্পৃক্ততা পাবে, তখন যারা শুদ্ধ রাজনীতি করতে এসেছে তাদের কিন্তু চ্যালেঞ্জটা আরও অনেক বেড়ে যায়। কারণ এমনিতেই মানুষের আস্থা ফিরে আসা, যে আপনি শুদ্ধ রাজনীতি করতে এসেছেন, দুর্নীতি করতে আসেন নাই, এটাই মানুষকে আসলে বোঝানো যায় না, কনভিন্স করা যায় না। আমি যদি রাজনীতি না করতাম, আমি নিজেও হয়তো না। নিশ্চয়ই আমি আরো আপনার দলের জবাবদিহিতার অংশটুকুতে আরো বিস্তারিত নিশ্চয়ই আপনি জানাবেন, সুযোগ রয়েছে। একটু সাকিব আনোয়ার আপনার কাছে জানতে চাই যে শুদ্ধ রাজনীতির প্রসঙ্গেই যদি আসি, আপনারাও একটি নতুন রাজনৈতিক দল। আমি দেখছিলাম যে আপনার দলের সভাপতি বর্ষিয়ান রাজনীতিবিদ মাহমুদুর রহমান মান্না বলেছেন সামনে নির্বাচন, স্পষ্ট কোনো তারিখ নেই, নতুন নতুন সমস্যার আলামত দিন দিন দেখতে পাচ্ছি। আপনি কেমন দেখছেন এখনকার বাংলাদেশ? জি, ধন্যবাদ। আমার সহালোচকদের এবং যারা দেখছেন তাদের শুভেচ্ছা জানাচ্ছি। হ্যাঁ, আমি নির্বাচনী একটা অনিশ্চয়তার জায়গা দেখছি। আসলে একটা অনিশ্চয়তার জায়গা আছে। আমি ধরেন আপনাদের এখানে আজকের এই প্রোগ্রামে এসেছি ঐকমত্য কমিশন থেকে। তো কমিশনে যেটা হচ্ছে, আমরা মোটামুটিভাবে অনেকগুলো জায়গায় একমত এসেছি। এমন জায়গাগুলো আছে যেগুলো আমরা আসলে প্রত্যাশাও করি নাই যে এই জায়গাগুলোতে একমত হওয়া যাবে, এমন অনেকগুলো জায়গায় আমরা একমত হয়েছি। কিন্তু কমিশন যত শেষের দিকে আমরা আসছি, নতুন নতুন কিছু জিনিস চাপিয়ে দেয়া বা নতুন নতুন বিষয়কে হাউজে
উপস্থাপন করা এবং সেই বিষয়গুলো যদি না হয় তাহলে জুলাই সনদে স্বাক্ষর করব না, এই ধরনের একটা বার্তা আবার হাউজের বাইরে থেকে দেয়া, এই বিষয়গুলো আমরা আবার লক্ষ্য করছি। আর এই অভ্যুত্থানের পর থেকেই আমরা দেখেছি দেশের ভেতরে এবং দেশের বাইরে থেকে দেশকে অস্থিতিশীল করে রাখা, দেশের মধ্যে বিশৃঙ্খলা তৈরি করার একটা চেষ্টা ছিল, মব তৈরি করার জন্য উস্কে দেয়া, বাইরে থেকে নানান ইনফ্লুয়েন্সার যারা ইনফ্লুয়েন্স করেন এমন কাউকে কাউকে আমরা দেখেছি। এবং দেশের ভেতরেও একটা পক্ষ আছে যারা নির্বাচনের দরকার নাই, নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠা হয় না, এর মাধ্যমে মাফিয়াতন্ত্র প্রতিষ্ঠা হয়, এই ধরনের বক্তব্য, আসলে বক্তব্য বলা যাবে না, এই ধরনের বয়ান সামনে হাজির করছেন। ফলে এই বিষয়গুলো দেখে এক ধরনের সন্দেহের জায়গা তৈরি হয় যে আদৌ খুব সহজে আমরা নির্বাচনী প্রক্রিয়ার মধ্যে যেতে পারবো কিনা। গণতান্ত্রিক রূপান্তরের জন্য তো আপনার নির্বাচনে যেতে হবে আলটিমেটলি, কিন্তু আমরা আসলে খুব সহজে যেতে পারবো কিনা সেটা নিয়ে আসলে একটা সন্দেহের জায়গা আছে। জনাব মাহমুদুর রহমান মান্না হয়তো সেই কনসার্নের জায়গা থেকেই আসলে এই কথাটা বলেছেন। আর নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা যেটা বললেন, এটা আসলে পলিটিক্যাল রেটরিক। এই বিষয়গুলো আমরা আসলে খুব সিরিয়াসলি নিয়ে, এনসিপি বলেন বা অন্য যে কোনো দল যদি কেউ বলে যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত, এই বিষয়গুলো আসলে তাদের উপর আমরা একটা প্রেশার ক্রিয়েট করি। এটা জাস্ট একটা পলিটিক্যাল রেটরিক, এর বাইরে আসলে আর কিছুই না। আমরা এক্সপেক্ট করেছিলাম যে নতুন কিছু হবে, কিন্তু 1 বছর প্রায় তো আমরা পার করে ফেললাম। এরপরে এসে যদিও এনসিপির জন্ম 1 বছর হয় নাই, কিন্তু তারপরে আমরা এই পুরো প্রক্রিয়ার মধ্যে, পুরো 1 বছরের মধ্যে তো আসলে এনসিপি ছিল। এই জার্নির মধ্যে আমরা আসলে যেটা দেখতে পেলাম তাতে আসলে নতুন বন্দোবস্তের কোনো কিছু নাই, বাস্তবতা হচ্ছে এটা। এনসিপি দলটাকে আসলে আমি নিজেও ওন করি। আমি যখনই এই বিষয় নিয়ে কথা বলার সুযোগ পাই আমি এই কথাটা বলে নেই যে এই দলটাকে আমি ওন করি, কারণ এই অভ্যুত্থানের পক্ষে তো ছিলাম, তার জন্য লড়াই তো করেছি, কি কি করেছি সেগুলো নতুন করে বলবো আর কিছু নেই। ফলে এই দলটাকে ওন করি। এই কারণেই আসলে তাদের যে ভুলগুলো সেগুলো চোখেও পড়ে, অন্য সবারগুলো যেগুলো চোখে পড়ে তাদেরটাও চোখে পড়ে, কিন্তু আসলে যখন রেটরিকের সাথে সেটা মিলে না তখন আসলে হতাশাটা তৈরি হয়। আপনি যে আলোচনাটা শুরু করলেন, তাসনুবা জাবিন যে বিষয়গুলো বললেন জুলাই পদযাত্রা নিয়ে, এই জুলাই পদযাত্রায় বেশ কিছু ঘটনা ঘটেছে যেগুলো আসলে প্রচণ্ড রকম আপত্তিজনক। নেত্রকোনা একটা ঘটনা ঘটেছিল, যদিও পরবর্তীতে সেই আগের পোস্টটা সরিয়ে নতুন করে আরেকটা পোস্ট দেওয়া হয়েছিল। পুলিশ লাইন্স স্কুল 2 দিন বন্ধ থাকবে, এই ধরনের একটা ঘটনা। আজকেও টাঙ্গাইলে একটি ঘটনা ঘটেছে, হ্যাঁ, বিন্দুবাসিনী স্কুলে শিক্ষার্থীদেরকে নিয়ে আপনারা পদযাত্রায় অংশগ্রহণ করেছেন, সেখানে বাধ্য করা হয়েছে। এর প্রতিবাদে আবার সেখানে আবার একটা মানববন্ধন হয়েছে। তো এই ঘটনাগুলো যখন ঘটে, কিংবা যে আলোচনাটা আপনি করলেন যে এই যে চাঁদাবাজির যে বিষয়টা, 2,25 লাখ টাকার চেক পাওয়া গেছে তার বাড়িতে, 2,25 লাখ। এখন ওই দিনের এই ঘটনায় যদি তিনি গ্রেফতার না হতেন তাহলে এই সমন্বয়ক যিনি বিভিন্ন সময় চাঁদাবাজির বিরুদ্ধে নানান বয়ান বলে এসছেন, ওই যে রেটরিক বলছিলাম, এটাকে কেন রেটরিক বলছি, কারণ ওই চাঁদাবাজের মুখেও আমরা কিন্তু এই বয়ানগুলো শুনেছি, নতুন বন্দোবস্তের জন্য আমরা এসেছি, চাঁদাবাজি আর চলবে না, নানান বক্তব্য আমরা শুনেছি। তিনি যখন গ্রেফতার হলেন তারপরে আমরা দেখছি যে তার 20 লাখ টাকার এফডিআর, তার কাছে 2,25 লাখ টাকার চেক। তার মানে এরকম আপনি যারা অপ্রকাশ্য রয়ে গেছে এখন পর্যন্ত তাদের কাছে হয়তো বা আপনি এই ধরনের অবস্থা আসলে আপনি দেখতে পাবেন। কারণ আরেকটা সামনে এসছে, জুলাই 36 কনসার্টের জন্য সম্ভবত 76 লাখ টাকা চাওয়া হয়েছে, 70টা প্রতিষ্ঠানকে চিঠি দেওয়া হয়েছে। তিনি একজন সমন্বয়ক। ফলে এই সংখ্যাটা আসলে কত সেটা আমরা এখনো জানি না। এই সংখ্যাটা আসলে আমরা জানতেও চাই না সত্যিকার অর্থে, কারণ তাদের কাছ থেকে তো এটা আমরা কখনোই প্রত্যাশা করি নাই। আর তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার যে বিষয়টা, সেখানে আমরা বরঞ্চ আরো বেশি ধাক্কা খেয়েছি। ধরেন একজন এনসিপির খুব বড় একজন নেতা কিছুদিন আগে সম্ভবত মোহাম্মদপুর বা ধানমন্ডি থানা একটা ঘটনা ঘটেছিল, কয়েকটা ছেলে এরকম চাঁদাবাজি বা অন্য কোনো কাজের জন্য তাদেরকে পুলিশ গ্রেফতার করেছিল, তাদেরকে ছাড়িয়ে আনার জন্য তিনি গিয়েছিলেন। পরবর্তীতে দলের পক্ষ থেকে তাকে সম্ভবত শোকজ করা হয়েছিল, আব্দুল হান্নান মাসুদ। জি, এখন তার বিরুদ্ধে আসলে আদৌ কোনো পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা, বা যে কজ শো করতে বলা হয়েছিল তিনি কি শো করেছিলেন সেটা কিন্তু আমরা জানি না।